আসসালামু আলাইকুম। পাতাল এডুকেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স 1 এর পঞ্চম অধ্যায় বিন্যাস নিয়ে। আমরা আজকে চেষ্টা করব আমাদের সুপার সাজেশনের মধ্যে যে সকল প্রশ্ন আছে, বিশেষ করে এই অধ্যায় থেকে যে সকল অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত কিংবা রচনামূলক প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় থাকে, সেই প্রশ্নগুলো আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের বিন্যাস অধ্যায়টার যে সকল সূত্রাবলী আছে, সেই সকল সকল সূত্রের আমরা ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করবো আজকের এই ক্লাসে। তো চলুন শুরু করি আমাদের আজকের আলোচনাটা। প্রথমত আমরা এখানে দেখে নেই যে আমাদের কি কি প্রশ্ন এই অধ্যায় থেকে পরীক্ষা আসতে পারে, বা আজকের ক্লাসে আমরা কোন সকল অঙ্কগুলো সমাধান করব। আপনারা দেখতে পাচ্ছেন এই অধ্যায় থেকে বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আমাদের এখানে থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যেমন এই ক্যাটাগরি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসে এখানে আমাদের পরীক্ষা থেকে। তারপরে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল শব্দের অক্ষরগুলোকে একসাথে রেখে বিন্যাস বা পাশাপাশি না রেখে বিন্যাস, এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় থাকে। তারপরে হচ্ছে পলিটেকনিক অথবা ইঞ্জিনিয়ারিং অথবা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন, ম্যাথমেটিক্যাল শব্দটিকে কতভাবে সাজানো যায়, এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা। তো যেহেতু বিন্যাস অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমাদের প্রথমে জানা উচিত যে আসলে আমরা বিন্যাসটা বলতে কি বুঝি, তাই না? তো বিন্যাস বলতে যে বিষয়টা বোঝায়, প্রথমত আমরা যদি সংজ্ঞা দিতে চাই বিন্যাসের, বিন্যাসের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কতগুলো উপাদান হতে কয়েকটি বা সব কয়েকটিকে ব্যবহার করে আপনি যতভাবে সাজাতে পারবেন, সেটাই হচ্ছে আপনার বিন্যাস। কোথাও আপনাকে কতগুলো উপাদান দেওয়া হয়েছে, তখন আপনি সেখান থেকে সব কয়েকটি উপাদান নিতে পারেন, অথবা সেখান থেকে কয়েকটা উপাদান নিতে পারেন। নিয়ে আপনি যতভাবে সাজাতে পারেন, সেটাকে আপনার বিন্যাস বলা হবে। আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, একটু দেখেন। সাপোজ মনে করেন আমাদের এখানে তিনটে উপাদান আছে, এ বি সি, অর্থাৎ এই তিনটে উপাদান আছে। এই তিনটে উপাদান আপনাকে দেওয়া হলো। এখন প্রথমবার বলা হলো যে আপনি এই তিনটা উপাদান হতে দুইটা করে উপাদান নেবেন বা একটা করে উপাদান নেবেন। তাহলে আমরা যদি এই তিনটি উপাদান হতে একটি করে বিন্যাস করি, তাহলে বিন্যাসটা কি হবে? আপনি যদি তিনটা উপাদান হতে একটা করে নেন, তাহলে আমি যদি একটা করে নেই, প্রথমবার আমি এ নিলাম, তাহলে এইভাবে সাজানো যাবে। তারপর আমি বি নিলাম, তারপর আমি সি নিলাম। দ্যাট মিনস আমি এখানে বলতে পারতেছি যে তিনটা উপাদান হতে আমি যদি একটা করে উপাদান নেই, সেই ক্ষেত্রে আমার বিন্যাসটা হচ্ছে এই যে এইটা। সেই ক্ষেত্রে আমি বলতে পারি আমার বিন্যাসটা হচ্ছে 3। আমি কয়ভাবে সাজাতে পারছি এখানে বলেন তো? 3 ভাবে। দ্যাট মিনস আমার এই ক্ষেত্রে বিন্যাসটা কত আসবে? 3। এখন আমাকে যদি বলা হয় যে এই তিনটা উপাদান হতে আপনি দুইটি করে উপাদান নেবেন, তাহলে আপনি কয়ভাবে সাজাতে পারেন? দেখেন, তাহলে আমি এখানে সাজাতে পারি হচ্ছে, প্রথমবার যদি আমি এ বি দুইটাকে নিই, তাহলে এই যে দেখেন আমি এইভাবে সাজাতে পারছি দুইটা করে নিয়ে, এটা আমার একটা বিন্যাস। আবার বিসি এইভাবে সাজানো যায়, আবার এসি, আবার হচ্ছে বি এ, সিবি, সিএ। তাহলে এখন দেখেন আমি যে আমার তিনটা উপাদান এখানে ছিল, সেখান থেকে আমি দুইটা করে উপাদান নিয়েছি এবং তাদেরকে আমি টোটাল 6টা উপায়ে বা 6 রকম ভাবে সাজাতে পেরেছি। সো এই ক্ষেত্রে আমার বিন্যাসটা হবে কত স্যার? এই ক্ষেত্রে আমাদের বিন্যাসটা হবে 6। এখন আমি যদি সব কয়েকটা উপাদান নিতে দেওয়ার চেষ্টা করি, সব কয়েকটা উপাদান যদি আমি নেই, সেক্ষেত্রে আমার বিন্যাসটা কত আসতে পারে? তাহলে এখন আমি কি করব? তিনটে উপাদান থেকে তিনটি নিব, বা সব কয়েকটা, আপনি যাই বলেন কোনো সমস্যা নাই। তিনটি থেকে তিনটে উপাদান নিয়ে যদি বিন্যাস করেন, সেই ক্ষেত্রে তিনটা নিয়ে সাজানো যায় এইভাবে: এ বি সি, তারপরে হচ্ছে সি বি এ, দেন হচ্ছে এ সি বি, অথবা বি সি এ, অথবা বি এ সি, অথবা এটাকে লেখা যায় সি এ বি। তাহলে দেখেন আমরা টোটালি যদি 6টা উপাদানে নেওয়ার চেষ্টা করি, 6টা উপাদানে নেওয়ার চেষ্টা করি, সরি, তিনটা থেকে আমি যদি তিনটা উপাদানই নেই বা সব কয়েকটি নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটাকে সাজাতে পারছি টোটাল কয়ভাবে একটু দেখেন তো স্যার। আমি টোটাল এখানে সাজাতে পেরেছি 6 ভাবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বিন্যাসটা হচ্ছে 6। মানে তাহলে আমরা সংজ্ঞাটা আশা করি বুঝতে পারছি যে
কতগুলো উপাদান হতে কয়েকটি বা সব কয়েকটি উপাদান নিয়ে আপনি যতভাবে সাজাতে পারবেন সেই সাজানোটাই হচ্ছে আপনার বিন্যাস। যেমন আরো যদি আরেকটা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করি, সাপোজ মনে করেন এখানে আপনার দুইটা কালার আছে বা তিনটা কালার, আপনি যাই চিন্তা করেন কোনো সমস্যা নেই। কারণ আপনার সাপোজ এখানে তিনটা কালার আছে, একটা কালার হচ্ছে লাল, লাল কালারের একটা বক্স আছে এখানে, আরেকটা বক্স আছে হচ্ছে ধরেন আপনার এই কালারটা, এরকম তিনটা কালারের এখানে আপনার বক্স এখানে আছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে স্যার আপনি এই তিনটা বক্সকে কিভাবে সাজাবেন, তখন আপনি অবশ্যই প্রশ্ন করবেন স্যার আমি কি একটা করে নিব, না দুইটা করে নিব, না তিনটা করে নিব। তাহলে দেখেন আমি যদি এটাকে এইভাবে সাজাতে পারি না, ধরুন আমি তিনটা করে উপাদান নিলাম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তিনটা উপাদানে নিলাম বা সব কয়েকটি নিলাম, তাহলে দেখেন তো এটাকে চাইলে আমি প্রথমত এই বক্সটা সামনে রাখবো, এই বক্সটাকে যদি আমি সামনে রাখি, আপনি এইভাবে রাখলেও একটা বিন্যাস হচ্ছে। আবার যদি আপনি প্রথমে এটাকে নিয়ে আসেন, তারপর আপনি এটাকে দিলেন, তারপর এটাকে দিলেন, তাহলে এইভাবে তো একটা সাজানো যায়, তাই না? তারপর আমরা যদি এটাকে দিই, এই বক্সটাকে, তারপর আমি কি করলাম স্যার, আবার এই লালটাকে সবার লাস্টে দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু স্যার আমাদের একটা বিন্যাস হয়ে গেল। কথা বুঝতে পারছি? মানে আগে পরে সামনে পিছিয়ে রেখে আপনি যতভাবে সাজাতে পারেন সেটাই হচ্ছে আপনার টোটাল বিন্যাস। তো এখন আসেন, এই যে আমি এখানে একটা কথা বললাম যে তিনটা হতে একটা বা তিনটা হতে দুইটা উপাদান নিয়ে বিন্যাস, একটু দেখেন আমি এখানে প্রথম কি বলছিলাম স্যার, প্রথম বলেছিলাম যে তিনটি হতে একটি করে উপাদান আমি নিব। তো এটা বিন্যাসের ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, এটা লেখার কয়টা হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে, এটাকে আমি মূলত লিখি এইভাবে, দেখেন 3p1, মূলত বিন্যাসের ক্ষেত্রে আপনাকে লিখতে হবে npr, এইভাবে। এটা হচ্ছে বিন্যাসের প্রকাশ, আপনি যাই বলেন। তো এখানে n হচ্ছে আপনার মোট উপাদান, মানে যে কয়টা উপাদান আপনাকে দেওয়া হয়েছে, টোটাল কয়টা উপাদান আছে, তার মানে n হচ্ছে আমাদের উপাদান সংখ্যা। n হচ্ছে কি স্যার আপনার উপাদান সংখ্যা, n হচ্ছে আপনার উপাদান সংখ্যা। আর r হচ্ছে আপনি এই যে উপাদান সংখ্যা ছিল আপনার, যে কয়টা উপাদান ছিল, মোট উপাদান ছিল, সেই মোট উপাদান থেকে আপনি কয়টা উপাদান নিয়েছেন, কয়টা উপাদান নিয়েছেন। তাহলে আপনি কয়টা উপাদান নিয়েছেন সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, আর দ্বারা। আমরা যে কয়টা উপাদান নিয়েছি, যে কয়টি উপাদান নেওয়া হয়েছে। যেমন দেখেন আমি এটাকে কিন্তু এই যে এই কথাটুকুর পরিবর্তে আমি এটা লিখতে পারি সরাসরি, যে 3p1, মানে আমার তিনটা উপাদান ছিল, দ্যাট মিন্স মোট উপাদান 3, n এর ভ্যালু 3, আমি সেখান থেকে একটা নিয়েছি, সেখানে আমি লিখছি 3p1। তাহলে এটাকে স্যার কিভাবে লেখা যাবে, এটাকে লেখা যাবে 3p2, এটাকে লেখা যাবে 3p3। এখন আমরা দেখেন এখানে সরাসরি বিন্যাস করে আপনাদের দেখাই দিয়েছি। এখন আপনি এটার ভ্যালুটা কিভাবে বের করবেন, আপনি এগুলোর ভ্যালু বের করে দেখবেন, ঠিক এই ভ্যালুগুলো আসতেছে, তার মানে এটি আসতেছে। স্যার এটা কিভাবে আসলে আপনি ক্যালকুলেটর প্রেস করলে সরাসরি মান চলে আসবে এটা। আপনি যদি ক্যালকুলেটরের মধ্যে, সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে আপনি যদি লিখেন 3p1, সরাসরি ভ্যালু 3 আসবে। আপনি যদি 3p2 লেখেন, সরাসরি ভ্যালু 6 আসবে। আপনি যদি 3p3 লেখেন, সরাসরি ভ্যালুটা কত আসবে স্যার, 6 চলে আসবে। তো এই যে ক্যালকুলেটরের উপর নির্ভরশীলতা, এটা তো আমাদের পাওয়া যাবে না, আমরা একটু দেখবো জাস্ট এটার সূত্রটা কি, এটা কিভাবে ভেঙে লেখা যায় বা হাতে কলমে কিভাবে করা যায় সেটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, যেমন এই এনপিআর, এটার সূত্রটা হচ্ছে মূলত এনপিআর, এটার সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে তার মেইন সূত্রটা। তো এখানে দেখেন আমি একটা কথা লিখছি, এই যে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো অনেক সময় আপনাদের বইয়ের মধ্যে হয়তোবা এইভাবে ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকতে পারে, এটাও কিন্তু সিমিলারলি ফ্যাক্টোরিয়াল বলি, আবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এটাও ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। এই যে আমরা ফ্যাক্টোরিয়াল কথাটা বললাম, আগে তো আমাদেরকে এটা বুঝতে হবে, তারপর না আমরা মান বের করা বুঝতে পারবো। সো প্রথমত আমরা এই যে এন ফ্যাক্টোরিয়াল বা এটা বলতে কি বুঝি সেটা চলেন এটা জেনে নেওয়া যাক। তো এখানে আমি যে লিখলাম যে এন ফ্যাক্টোরিয়াল, এটার মিনিংটা হচ্ছে, এই এন ফ্যাক্টোরিয়াল এটার মিনিংটা হচ্ছে এন থেকে শুরু করে এক পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যার গুণফলকেই এন ফ্যাক্টোরিয়াল বলে। এন থেকে শুরু করে এক এক কমে কমে আপনি যাবেন কোন পর্যন্ত, এক পর্যন্ত আসবেন। ঠিক আছে, উল্টা ভাবে এক পর্যন্ত আসবেন,
এর মাঝখানে যতগুলো সংখ্যা পড়বে সবগুলো সংখ্যাকে আপনি গুণ করবেন, গুণ করার পরে আপনার যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু। আমি যদি আরো এক্সাম্পল দিই, যেমন মনে করেন আমি এখানে লিখলাম 5 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি কি লিখবো, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে 5 থেকে শুরু হবে, 5 4 3 2 1। এই যে 5 থেকে 1 পর্যন্ত এর মাঝখানে যতগুলা সংখ্যা আছে, ঠিক আছে, সবগুলা সংখ্যার গুণফলই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আপনি যদি গুণ করেন দেখবেন এখানে অলরেডি ভ্যালুটা পেয়ে যাবেন। আপনি যদি 6 ফ্যাক্টোরিয়ালের কথা বলেন, তার মানে 6 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলা সংখ্যা আসবে সবগুলা সংখ্যার গুণফলই কিন্তু হবে স্যার কত, 6 ফ্যাক্টোরিয়াল। এখানে একটা জিনিস বুঝেন, আপনি প্রথমত লিখছেন 6, তারপরটা কত লিখছেন 5, দ্যাট মিনস প্রথমটা 6, তারপরেরটা হচ্ছে 6 থেকে 1 বিয়োগ, মানে বিষয়টা কিন্তু এরকম 6 ইন্টু 6 মাইনাস 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5 থাকে। আবার দেখেন তারপরটা কত কমছে স্যার, 2 কমছে, তারপরেরটা 3 কমেছে, তারপরেরটা 4 কমেছে। তো এইভাবেই কিন্তু স্যার আপনি যাচ্ছেন। সো এই কারণে কিন্তু আমি এরকম লিখছিলাম, দেখেন প্রথমটা n লিখছি, ধরেন প্রথমটা 6, তারপরটা কিন্তু কত হচ্ছে স্যার n মাইনাস 1, মানে পরটা 1 কমতেছে, তারপরটা আরো 1 কমবে, এইভাবে যাবে স্যার, কমে কমে এক এক কমে কমে একদম 1 পর্যন্ত যাবে। এর মাঝখানে যতগুলো সংখ্যা আপনি পাবেন সবগুলোর গুণফলটাই হচ্ছে আপনার ওই ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন বিষয়টা হচ্ছে দেখেন, আমি কয়েকটা ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বলতেছি যেগুলো আপনাদের কাজে লাগবে। যেমন ধরেন আমি যদি বলি 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল এটার ভ্যালুটা হচ্ছে 1। আপনি যদি বলেন 1 ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালুটা হচ্ছে কত স্যার, 1। 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা 1, 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা কত স্যার, 1। তারপর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালুটা হচ্ছে স্যার 2 ইনটু 1, দ্যাট মিন্স 2। আপনি যদি বলেন 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 থেকে 1 পর্যন্ত, সরি 3 থেকে 1 পর্যন্ত, 3 2 1 মানে 6। আপনি যদি বলেন 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট মিনস হচ্ছে 4 6 24। আপনি যদি বলেন 5 ফ্যাক্টোরিয়াল, এই যে এখানে আমরা লিখলাম, তো 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা কত হবে স্যার, 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা হবে কত, আপনি গুণ করেন 120। আপনি যদি বলেন 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে হবে কত, 6 ইন্টু 5 ইন্টু একটু আগে বললাম 720। এইভাবে যাবে আর কি। এখন এটা কিন্তু আরেকটু ভেঙে লেখা যায়, কিরকম একটু দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এইটুকুর পরিবর্তে দেখেন তো 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায় কিনা, 6 ইন্টু পরে যে অঙ্কটা আছে এটা কি 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? সো আপনি চাইলে 6 ফ্যাক্টোরিয়ালকে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবেন, অথবা আপনি চাইলে দেখেন, অথবা আপনি চাইলে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কেন বললাম, এটা যখন আমরা ম্যাথ করব তখন কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে এটা কাজে লাগবে, বিশেষ করে আমরা যখন সমাবেশ করব, সমাবেশের ক্ষেত্রে এই ফ্যাক্টোরিয়ালের এই ধারণাগুলো আমাদের লাগবেই। যেমন আরেক কিছু কথা বলি, যেমন ধরেন আপনি লিখলেন n ফ্যাক্টোরিয়াল, এটাকে আপনি চাইলে লিখতে পারতেছেন n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, অথবা আপনি এটাকে লিখতে পারেন n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল লিখা যায়। ঠিক আছে, সেই কথাগুলো একটু মাথায় রাখবেন, কারণ এগুলো আপনার অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে অবশ্যই। ওকে, আচ্ছা চলেন এখন এখন আমরা রেগুলার ভ্যালুটা বের করি। সো সরাসরি আমরা সূত্রের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করি। দেখেন তাহলে 3p1, দ্যাট মিন্স আমরা যদি সূত্রের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি বা লিখি, তাহলে সূত্রটা কি ছিল স্যার, পুরো হবে 3 ফ্যাক্টোরিয়াল আর নিচে কত n মাইনাস r, মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তার মানে 3 বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 2 1, আর নিচে থাকে 2 ফ্যাক্টোরিয়াল। সো দেখেন আপনি যদি হিসাব করেন 3 2 1 আর নিচে 2 ইন্টু 1, সো এটা কাটা আলটিমেটলি 3 থাকে। এই যে দেখেন আমরা কিন্তু এটার ভ্যালুটা 3 পেয়েছিলাম। এই যে আমরা যখন তিনটা উপাদান আমাদের ছিল, তিনটা থেকে যখন আমরা একটা করে উপাদান নেই তখন কিন্তু স্যার আমাদের আলটিমেটলি বিন্যাসটা 3 আসছিল। আপনি পরবর্তীতে এইটা একটু হিসাব করেন, এই যে তিনটা থেকে দুইটা করে যে নিয়েছিলাম, মানে 3p2, এটার ভ্যালুটা কি আসবে স্যার, উপরে হবে 3 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 আর 3 মাইনাস 2, দ্যাট মিনস 1 থেকে 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা 1 ই আসে। সো কত আসে স্যার, 6 কিন্তু চলে আসে, আসছে আমাদের। আচ্ছা এখন একটু বোঝেন, এখানে একটু দেখেন এই জায়গায় খেয়াল করতে হবে আমাদের।
আমি এর পরেরটা 3টা থেকে 3টাই নিয়েছিলাম, 3টা থেকে 3টাই নিয়েছিলাম, যার কারণে আমাদের ভ্যালুটা 6 আসছে। আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইটাকে আসলে কি লেখা যায় একটু দেখেন। এই জায়গায় আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি 3p3, এটার সূত্রটা হবে উপরে হবে 3 ফ্যাক্টরিয়াল আর নিচে হবে এটা থেকে এটা বিয়োগফল। তার মানে আমি লিখতে পারি 3 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। সো উপরে 3 ফ্যাক্টরিয়াল আর নিচে থাকে কত স্যার? 0 ফ্যাক্টরিয়াল। তো 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, আর উপরে 3 ফ্যাক্টরিয়াল সমান 3 ফ্যাক্টরিয়াল। অন্তর নিচে লিখতে হয় না। তাহলে এখানে কি একটা সূত্র আপনি বুঝতে পারতেছেন যে আমি যদি যে কয়টা উপাদান দেওয়া আছে সবগুলা নিয়ে যদি আমি বিন্যাসটা করতে চাই, তাহলে কিন্তু আমার সরাসরি আমি 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। কথা বুঝতে পারছেন? মানে আপনার ধরেন যদি 4টা উপাদান দেওয়া থাকতো, এখন আপনি 4টা থেকে 4টা উপাদান নিয়েছেন। কয়টা উপাদান নিয়েছেন? সব কয়টি। তো সব কয়টি নিয়ে যদি আপনি বিন্যাসটা করতে চান, আপনি সরাসরি আনসার লিখে দিবেন 4 ফ্যাক্টরিয়াল। তাহলে কিন্তু আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি যে যতগুলো উপাদান দেওয়া আছে আপনি যদি সব কয়টি নিয়ে একবারে যদি বিন্যাস করতে চান, তাহলে সেটারই ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। সাপোজ আপনার যদি n সংখ্যক উপাদান থাকে, n সংখ্যক যদি উপাদান থাকে, n সংখ্যক উপাদান থেকে আপনি যদি সব কয়টি নিয়ে যদি বিন্যাস করতে চান, তাহলে আপনার বিন্যাসটা হবে সরাসরি n ফ্যাক্টরিয়াল। আশা করি বুঝতে পারছেন এই একটা সূত্র। এই সূত্রটা আপনার কিন্তু দরকার, খুবই দরকারি, কারণ এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই কথাটা লাগবে যে সব কয়টা উপাদান যদি নিয়ে আমরা, তাহলে সেক্ষেত্রে আমাদের বিন্যাসটা হবে n ফ্যাক্টরিয়াল। এখন আরেকটা সূত্র আমাদের লাগবে, তাহলে হয়ে যাবে আশা করি। আরেকটা সূত্র হচ্ছে, যদি এখন মনে করেন আমার n সংখ্যক উপাদান দেওয়া আছে, এখানে একটা বক্স ছিল, এই বক্সের মধ্যে n সংখ্যক উপাদান আছে, আমি সেখানে সব কয়টা উপাদান নিয়েছি, যার কারণে আমার বিন্যাসটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল। কিন্তু এখন আমাকে n সংখ্যক উপাদান এখানে দেওয়া আছে, কিন্তু এই সব কয়টা উপাদান যদি আলাদা আলাদা থাকে, মানে একটার সাথে একটা যদি না মিলে, তাহলে সূত্র হচ্ছে এইটা। তাহলে সূত্র হচ্ছে কোনটা স্যার? n ফ্যাক্টরিয়াল। সব কয়টা আলাদা, যেমন আগের বার ছিল a b c, দেখেন এখানে কোনো সিমিলার নাই। বাট যদি এখানে সিমিলার থাকে, মানে একই উপাদান থাকে, একই উপাদান দুইবার তিনবার যদি থাকে, সেই ক্ষেত্রে সূত্রটা কিন্তু অন্যটা হবে। মনে করেন এখানে আমাদের একটা বক্সের মধ্যে n সংখ্যক উপাদান দেওয়া আছে আমার এখানে, বাট এইখানে p সংখ্যক, q সংখ্যক এবং r সংখ্যক উপাদান একই আছে, মানে মিল, সিমিলার। সেই ক্ষেত্রে আমাদের বিন্যাসের সূত্রটা হবে, হচ্ছে, সূত্রটা দেখেন, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই p ফ্যাক্টরিয়াল ইন্টু q ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। মিনিংটা খুব সোজা। আপনি যদি সব কয়টা নিয়েছেন, দ্যাট মিনস n ফ্যাক্টরিয়াল হবে, এটা আমরা জানি। সব কয়টা নিলেই n ফ্যাক্টরিয়াল, আলাদা থাকুক কিংবা একই থাকুক, হয়েছে? এই যে উপরের মতো n ফ্যাক্টরিয়াল লিখছি। কিন্তু যদি আলাদা আলাদা সব কয়টা থাকে, মানে সব কয়টা ভিন্ন ভিন্ন, একটার সাথে একটা মিল নাই, তাহলে কোনো কিছু দ্বারা ভাগ করতে হবে। কিন্তু যদি মিল থাকে, একই উপাদান একাধিকবার থাকে, সেই ক্ষেত্রে যে যে উপাদানগুলো একইবার ছিল, ওই সংখ্যা দ্বারা আপনি কি করবেন? ওই সংখ্যার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিবেন। একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ মনে করেন এখানে যদি আমাদের উপাদানটা এরকম থাকতো, আগের বার যে উপাদানটা দিয়েছিলাম, ধরুন এখন কয়টা উপাদান আছে স্যার? এখানে আপনার 4টা উপাদান আছে। আপনাকে যদি বলে সব কয়টা নিয়ে বিন্যাসটা কত হবে, আপনি সরাসরি লিখবেন এইভাবে, যদি এখানে 4টা উপাদান আছে, দ্যাট মিনস আপনার বিন্যাসটা হবে 4 ফ্যাক্টরিয়াল। ওকে, কোনো সমস্যা নেই। 4টা উপাদান, সেজন্য 4 ফ্যাক্টরিয়াল লিখলাম। আপনি তো দেখেন তো স্যার, এখানে এ কিন্তু দুইটা আছে, সবগুলো কিন্তু আলাদা আলাদা না, একটার সাথে একটা মিল আছে। যেমন দুইটা এ আছে, এখানে দুইটা একই উপাদান আছে। তাহলে এ কয়টা আছে স্যার? দুইটা, সেই জন্য 2 ফ্যাক্টরিয়াল দ্বারা। এ কয়টা আছে? দুইটা, সেই জন্য আমরা 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিলাম। আশা করি বিন্যাসের এই আইডিয়াটুকু আপনার ক্লিয়ার। যদি এইটুকু ক্লিয়ার থাকে, আপনি অঙ্ক বিনা দ্বিধায় করতে পারবেন, কোনো ঝামেলা হওয়ার কথা না। ওকে, চলেন এখন আমরা ম্যাথমেটিক্যাল ট্রায়াঙ্গল সমাধান করি। আচ্ছা, প্রথমত ডাকা শব্দটির বর্ণগুলো সব কয়েকটি, কি বলছে? ডাকা শব্দটির, মানে ডাকা যে শব্দটা আছে, এখানে টোটাল 5টা বর্ণ আছে, বলছে বর্ণগুলো সবগুলোকে একবার নিতে, মানে আপনি সবগুলোকে নিবেন, মাত্র একবার ব্যবহার করে কত প্রকারে সাজানো যাবে, কত প্রকারে আপনি সাজাতে পারবেন।
তো এখানে কয়টা ওয়ার্ড আছে স্যার আপনি একটু দেখেন। ঢাকা যদি আমি লিখি ডি, তারপরে হচ্ছে এইচ, তারপরে এ, তারপরে কে, তারপরে আবার একটা এ। মানে এখানে টোটাল বর্ণ কয়টা আছে স্যার? 1 2 3 4 5, টোটাল 5টা বর্ণ এখানে আছে। তাহলে আমি যদি সবগুলাকে একবারে নিয়ে বিন্যাস করতে চাই, সেই ক্ষেত্রে আমার বিন্যাসটা হচ্ছে, আমি যে সূত্র জানি, সবগুলাকে একবারে নিলেই বিন্যাসটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল মানে 5 ফ্যাক্টরিয়াল। যেহেতু 5টা উপাদান সেজন্য 5 ফ্যাক্টরিয়াল লিখলাম। কিন্তু স্যার এখানে দেখেন তো, দুইটা এ আছে না স্যার, একই উপাদান আছে না? সবগুলো তো এখানে আলাদা আলাদা না, একই উপাদান আছে, দুইটা এ আছে। তো দুইটা এ যেহেতু মিল আছে, সেই জন্য আমরা এটাকে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিব। তো 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120, আর 2 দ্বারা ভাগ করলে 2 ফ্যাক্টরিয়াল মানে 2, ভাগ করে দিলে হবে 60। এই আপনার আনসার এই অঙ্কের। এটার আনসার হচ্ছে এটা। পারা যাবে তো নাকি? না পারার কিছু নাই, একদম সহজ। তারপরটা কি বলছো আমরা একটু দেখি। বুক শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়? আমরা যদি বুক কথাটা লিখি বি ডাবল ও কে, কয়টা বর্ণ আছে স্যার? 4টা। দ্যাট মিন্স 4 ফ্যাক্টরিয়াল। একই বর্ণ কয়টা আছে? 2টা, সেই জন্য 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24/2, দ্যাট মিন্স 12। কমপ্লিট। তারপরে বলছে কমন শব্দটির সবগুলোকে একবারে নিয়ে, দেখেন এই কথাটা কিন্তু লিখাই আছে, সবগুলোকে নেবেন আপনি, কতভাবে সাজানো যায় বা কতগুলো শব্দ গঠন করা যায়। আপনি প্রথমত কমনটা লিখেন, সি ও ডাবল এম ও এন। ঠিক আছে, এই যে আমাদের কমন ওয়ার্ডটা আমরা লিখলাম। লিখার পরে কয়টা ওয়ার্ড আছে স্যার? 3 3 6টা। দ্যাট মিন্স সবগুলা যদি একবার নেই, তাহলে আমাদের 6 ফ্যাক্টরিয়াল হবে। ওকে, আচ্ছা। তারপরে সিমিলার ওয়ার্ড কয়টা আছে দেখেন, এখানে দুইটা এ ও আছে স্যার, দুইটা ও আছে, দুইটা ও থাকায় 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। আবার দেখেন দুইটা এম ও আছে, কারণ আবার 2 ফ্যাক্টরিয়াল দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। আমরা জানি 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে, একটু সাজায় আপনারা লিখেন, আমি কিন্তু সাজায় লিখে দিচ্ছি না, একটু সাজায় লিখবেন, যে বলবেন এখানে উপাদান হচ্ছে 6টি। সুতরাং আমরা যদি সবগুলোকে একবার নিয়ে বিন্যাস, সবগুলোকে একবার নিয়ে বিন্যাস সমান সমান, সবগুলোকে একবার নিয়ে বিন্যাস সমান সমান 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ইনটু ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল, কত হচ্ছে 720, আর নিচে হচ্ছে 2 ইনটু 2 মানে হচ্ছে 4। আপনি ভাগ করে দেন, যা আসে সেটাই 180 হবে মেবি আনসার। ওকে। তারপর ক্যালকুলাস বর্ণগুলো শব্দটির বর্ণগুলো সব কয়েকটি একত্রে নিয়ে কতভাবে সাজানো যাবে। সো এখানে ক্যালকুলাস ওয়ার্ডটা আপনি প্রথমত লিখেন, সি আছে, তারপরে এ আছে, আবার একটা সি, সরি এল আছে, আবার সি, ক্যালকুলাস। এখানে ওয়ার্ড কয়টা দেখেন, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা ওয়ার্ড থাকায় আমি সরাসরি লিখলাম 8 ফ্যাক্টরিয়াল, যেহেতু সবগুলোকে আমি একবার নিয়ে বিন্যাস করব। এখন আমি এখানে দেখতে পাচ্ছি দুইটা সি আছে, দুইটা সি এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, দুইটা এল থাকায় আবার 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, আবার দুইটা ইউ থাকায় আবার 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। ওকে, এই আনসার হয়ে গেল। আপনি এখানে হিসাব করবেন, হিসাব করার পরে যা পাবেন সেটাই হয়ে যাবে আপনার আনসার। আশা করি পারবেন। এটা ক্যালকুলেটর লিখলে মান চলে আসবে, 8 ফ্যাক্টরিয়াল দিলে তার মানটা চলে আসবে। ওকে। তারপরে আরেকটা প্রশ্ন দেখেন এখানে, সেটা কি স্যার? প্রশ্ন হচ্ছে np4 সমান হচ্ছে 14 ইন্টু n মাইনাস 2p3। আচ্ছা, এই অঙ্কটা যদি আপনি সূত্রের সাহায্যে করতে চান, আপনার খুবই ঝামেলা সৃষ্টি হবে এই জায়গায়, বা একটু কঠিন মনে হইতে পারে। বাট আমি আপনাকে একটা সহজ টেকনিক শিখাই দিচ্ছি, যে টেকনিক অনুসারে আপনি এই অঙ্কটাকে খুব সহজে সমাধান করতে পারবেন। দেখেন, আমরা যদি এই জায়গায় লিখি 7p4, যদি আপনি এটাকে ভেঙে লিখেন কি লেখা যাবে? উপরে হবে 7 ফ্যাক্টরিয়াল, আর নিচে হবে 7 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 7 6 5 4 3 2 1, আর নিচে থাকে হচ্ছে 7 থেকে 4 বাদ দিলে 3, তার মানে 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 2 1। আপনি 3 2 1 3 2 1 কেটে দেন, দেখেন এখানে একটা সংখ্যা আসছে 7 6 5
4। তার মানে আপনি এটা লিখতে পারতেছেন না যে 74 এটা মানে হচ্ছে 7 6 5 4। কোনো কিছু কি খুঁজে পাচ্ছেন এই জায়গায়? দেখেন, সেটা হচ্ছে আমার এখানে কি ছিল স্যার, 4 ছিল। এই যে 74 এই জায়গায় কয়টা আছে, 4 আছে। 4 থাকার জন্য আমি এখানে 4টা সংখ্যা লিখছি। কয়টা সংখ্যা, আমি এখানে 4টা লিখছি। তাহলে এখানে 4 থাকলে আমি 4টা লিখবেন, 5 থাকলে 5টা, 6 থাকলে 6টা লিখতে। আর শুরুটা হবে কত থেকে, 7 থেকে। তাহলে দেখেন 7 থেকে শুরু করে 4টা সংখ্যা লিখতে হবে এবং প্রত্যেকটা কিন্তু আগেরটা থেকে পরেরটা 1 কমে যাবে, ছোট হবে আর কি। যেমন প্রথমে 7 লিখছেন, তারপরটা 6, তারপরটা 5, তারপরটা 4। ওকে, আমি যদি এই জায়গায় লিখি যে NP4, এই যে আমাদের অঙ্কের মধ্যে যে লেখা আছে NP4, তাহলে এটার পরিবর্তে কি লেখা যায় এটা আপনারাই বলতে পারবেন। তাহলে কি এখানে লেখা যায় না যে আমি এখানে 4টা সংখ্যা লিখবো, তাহলে প্রথমটা হবে n, যেমন এখানে প্রথমে 7 হয়েছিল, তারপরটা তো 1 কমতে হবে, 7 থেকে 1 কমতে হবে, মানে 6 ছিল তখন 7 থেকে কম। সেক্ষেত্রে আপনি তো এখানে কি লিখবেন, 1 যেহেতু কম তার মানে 1 বিয়োগ করে দিতে হবে। তারপরটা দেখেন আপনি 2 বিয়োগ করছেন, তারপরটা 3 বিয়োগ করছেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, পরবর্তীতে দেখেন 14 সামনে আছে, কোনো সমস্যা নেই আমাদের। এখন এই জায়গায় দেখেন 3 আছে, 3 এর জন্য আমি কয়টা সংখ্যা লিখবো, 3টা। তাহলে প্রথম হবে যেহেতু n-2 থেকে শুরু, তাহলে প্রথমটা হবে n-2, তারপরটা হবে n-3, মানে আরো 1 বিয়োগ করতে হবে। তাহলে আপনি n-2 থেকে যদি 1 বিয়োগ করেন তাহলে অবশ্যই n-3 হবে। তারপরটা হবে কত স্যার, n-4। এখন দেখেন অনেক কিছু কাটাকাটি করা যায় এই জায়গায়, এই যে n-2 n-3 এই দুইটা কেটে দিলেন, তাহলে এখানে যদি এই দুইটা গুণ করে দেন হয়ে যাবে n² - n। আর এই জায়গায় যদি গুণ করা যায় 14 এর সাথে 14n - 4 14 মিলে কত হলো, গুণ করলে 56 হয়ে গেল, তাই না? সবগুলাকে একটু এই পাশে নিয়ে আসেন, তাহলে হবে n² - n - 14n প্লাস 56 সমান হচ্ছে 0। তারপরে এখানে যদি হিসাব করেন তাহলে কত হচ্ছে, 15n 15টা 56 সমান 0। এখন মিডল ফ্যাক্টর করে ফেলেন, সো এখানে হবে n² - 8n - 7n প্লাস 56 সমান 0। তারপর আপনি এখানে কমন নেন, একটা হবে n-8 আর একটা হবে n-7 সমান 0। তাহলে দুটো সমান 0 লেখা যায়, n-8 সমান আপনি 0 লিখতে পারেন, আবার n-7 সমানও কি লিখতে পারেন, 0। সেখানে একটা আনসার আসবে n সমান 8 আর একটা আনসার আসবে n সমান 7। এই তো আপনার আনসার। পারার কথা আশা করি, সহজ আছে তাই না? তো বেসিক ধারণাটা বুঝলে পরে কিন্তু অঙ্ক আমাদের কাছে সহজ হয়ে যায়। আগের যে প্রশ্নটা ছিল আমাদের ঠিক সিমিলার একই নিয়মের প্রশ্ন, কিন্তু এটা কি আছে স্যার দেখেন তো, NP4 সমান হচ্ছে 6 ইন্টু NP3, এটা আরো সহজ। তাহলে NP4 এর পরিবর্তে আমি লিখতে পারি n ইন্টু n-1 n-2 n-3, আর তারপরে 6 ইন্টু NP3 এর জায়গায় আমার লিখতে হবে n ইন্টু n-1 ইন্টু n-2। কি কাটা যায় স্যার, n ইন্টু n-2 এই পর্যন্ত কাটা। সো এখানে দেখেন এই পাশে থাকে শুধু n-3 আর সেই পাশে থাকে শুধুমাত্র 6। সো n সমান কি হবে, 6 + 3 = 9। এই তো আনসার, একদম সহজ প্রশ্ন, তাই না? আশা করি আমরা সবাই এটা পারবো। চলুন এখন আমরা নেক্সট ম্যাথে যাই। আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে যে দেখেন এখন এই ক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র একটু মাথায় রাখতে হবে, কথাগুলো ভালো করে খেয়াল করেন, যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, এই যে পাশাপাশি না রেখে, এটার জন্য আমাকে আর একটা সূত্র একটু মাথায় রাখতে হবে। পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে দেখেন কিভাবে এই ম্যাথটা করা যাচ্ছে। পাশাপাশি না রেখে বলতে আমরা আসলে কি বুঝাই, এখানে স্বরবর্ণ বলতে, স্বরবর্ণ মানে কি বাউল, এটা আপনারা সকলে জানেন। বাউলগুলা কি কি আছে, এই যে আই আছে, এ আছে এবং ই আছে, এই তিনটা হচ্ছে বাউল বা স্বরবর্ণ। অর্থাৎ এই তিনটা পাশাপাশি বসবে না। অনেক সময় আপনি যদি এই 8টা যে বর্ণ আছে এই জায়গায়, 8টা বর্ণকে আপনি যদি সাজান সেক্ষেত্রে অনেক সময় এগুলো একত্রে পড়তে পারে, তাই না? সো
কতগুলোর ক্ষেত্রে এগুলো একত্রে থাকবে না সেটাই কিন্তু আপনাকে বের করতে বলছে। তাহলে সরবর্ণগুলো যদি একত্রে না রাখেন সেক্ষেত্রে সূত্রটা কি সেটা একটু চলেন জেনে আসে। আমরা প্রথমত একটা সূত্র বলি যে একত্রে রেখে বিন্যাস, একত্রে রেখে বিন্যাস সমান সমান হচ্ছে আপনার সরি প্লাস একত্রে না রেখে বিন্যাস সমান হচ্ছে আমাদের মোট বিন্যাস। তাহলে আমরা মোট বিন্যাস সমান কি জানলাম, মানে আপনি একত্রে রেখে যে বিন্যাসটা পাবেন এবং একত্রে না রেখে যে বিন্যাসটা পাবেন সেটা সমান সমান হচ্ছে কি স্যার আপনার মোট বিন্যাস। ওকে, এখন এই যে একত্রে যে কথা পাশাপাশি সেম একই কথা, কিন্তু এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। সো তাহলে আমাকে কি বলছে, পাশাপাশি না রেখে বিন্যাস। তাহলে একত্রে না রেখে যে বিন্যাসটা সেটা সূত্রটা কি আসে দেখেন তো, একত্রে না রেখে বিন্যাস সমান সমান, আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে অবশ্যই মাইনাস হয়ে যাবে। দ্যাট মিন্স মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। তাহলে আমি যদি একত্রে না রেখে বিন্যাসটা বের করতে চাই, আমার প্রথম টার্গেটটা থাকবে মোট বিন্যাস বের করা। আমার প্রথম টার্গেটটা কি থাকবে স্যার, মোট বিন্যাস বের করা। দেন টার্গেট থাকবে একত্রে রেখে বিন্যাসটা কত সেটা বের করা। তারপর আমি যদি এটা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি আনসারটা পেয়ে যাচ্ছি। সো আমার প্রথম টার্গেট যেটা সেটাকে ফুলফিল আপ করি। প্রথমত আমাকে মোট বিন্যাস বের করতে হবে। সো স্যার চলেন এখন আমরা মোট বিন্যাসটা বের করি। আমাদের ওয়ার্ডটা হচ্ছে ট্রায়াঙ্গেল। সেখানে কয়টা বর্ণ আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা বর্ণ আছে। আমি যদি সবগুলোকে একত্রে নিই তাহলে আমাদের মোট বিন্যাস, এখানে বর্ণ কয়টা, 8টা, সুতরাং আমাদের মোট বিন্যাসটা হবে মোট বিন্যাস সমান সমান, যেহেতু 8টা বর্ণ আছে দ্যাট মিন্স সরাসরি 8 ফ্যাক্টোরিয়াল। কত হবে স্যার, 8 ফ্যাক্টোরিয়াল হবে। আর এখানে দেখেন সিমিলার কোনো বর্ণ এখানে নাই, সবগুলো কিন্তু আলাদা আলাদা আছে। ঠিক আছে, সবগুলো কি আছে স্যার, আলাদা আলাদা আছে। এর পরবর্তী যে কাজটা দেখেন, এখন কি বলছে, স্বরবর্ণগুলা, স্বরবর্ণ মানে বাওয়েল, ওই যে 5টা বাওয়েল আছে না, এ ই আই ও ইউ, এই কথাগুলো বলছে। সেখানে কি কি বাওয়েল আছে আমাদের, দেখেন বাওয়েলগুলো হচ্ছে আই, এ এবং লাস্টেরটা আছে দেখেন ই। এই তিনটাই হচ্ছে কিন্তু আপনার স্বরবর্ণ বা বাওয়েল। তো বাওয়েলগুলোকে একটা বক্সে রাখেন, মানে একত্রে রাখেন। তারপরে টি, তারপরে আছে আর, এন, জি, এল। তাহলে আমরা যদি এটাকে একত্রে আগে রাখি, তারপরে দেখেন এটাকে একটা বক্সে আবদ্ধ করবেন প্রথমত। তো এটাকে বক্সে ধরে এটাকে একটা চিন্তা করবেন। তাহলে মানে এক বক্স মানে আছে এটা একটা। তাহলে এটা যদি একটা হয় তাহলে 1 2 3 4 5 6। তাহলে স্বরবর্ণগুলোকে একটি ধরে বিন্যাসটা কত আসতেছে আমাদের, স্বরবর্ণগুলোকে একটি ধরে বিন্যাসটা কত সেটা আমরা একটু বের করে ফেলি। স্বরবর্ণ গুলিকে একটি ধরে বিন্যাস সমান সমান কয়টা হয়ে গেল স্যার, 6টা। দ্যাট মিন্স এখানে আমাদের হবে 6 ফ্যাক্টোরিয়াল। এখন একটু চিন্তা করেন, স্বরবর্ণগুলোকে আমি যে একটা ধরে বিন্যাস করলাম, এই ক্ষেত্রে যে এখানে যে 3টা স্বরবর্ণ আপনি রাখছেন, এই 3টা স্বরবর্ণ নিজেদের মধ্যে অবশ্যই কি করতে পারবে স্যার, বিন্যাস করতে পারবে। সুতরাং আমাকে এই কথা লিখতে হবে, স্বরবর্ণগুলির নিজেদের মধ্যে বিন্যাস, নিজেদের মধ্যে বিন্যাস সমান সমান কয়টা বর্ণ আছে স্যার, এখানে 3টা। দ্যাট মিন্স 3 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 6। ওকে, তাহলে এখন একত্রে রেখে বিন্যাসটা কত, মূল বিন্যাস তো অলরেডি আমরা পেয়ে গেছি যেটা। তাহলে এখন দেখেন আমাদের একত্রে রেখে বিন্যাসটা কত আসে। সুতরাং স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সমান সমান 6 ফ্যাক্টোরিয়াল, একটি ধরে যে বিন্যাসটা পেয়েছেন এবং তাদের নিজেদের মধ্যে যে বিন্যাসটা আসছে সেটার গুণফলই হয়ে যাবে আপনার, সেটার গুণফলই হয়ে যাবে একত্রে রেখে বিন্যাসটা। তাহলে এখন সূত্র অনুযায়ী আপনার সূত্রটা কি ছিল, মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস
তাই হচ্ছে আমাদের একত্রে না রেখে বিন্যাস। সুতরাং আমরা লিখতে পারি একত্রে না রেখে বিন্যাস সমান সমান মোট বিন্যাসটা কত সূত্র অনুযায়ী মোট বিন্যাসটা হচ্ছে 8 ফ্যাক্টরিয়াল মাইনাস একত্রে রেখে বিন্যাস, একত্রে রেখে বিন্যাসটা হচ্ছে এইটা 6 ফ্যাক্টরিয়াল ইনটু 6। আপনি দয়া করে ক্যালকুলেটরে 8 ফ্যাক্টরিয়াল লিখলে তার একটা ভ্যালু আসবে 40,320 মেবি, আর 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 720 ইনটু 6, যা আসে সেটাই আনসার, যা আসবে সেটাই আনসার। ওকে, পারা যাবে আশা করি। এখন আসেন সংখ্যার যে অঙ্কগুলো আমাদের আসে, জোড় সংখ্যা বলেন কিংবা বিজোড় সংখ্যার কথা বলেন, এই সংখ্যার অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, এখানে দুইটা সংখ্যার কথা বলছে, আমি দুইটা সংখ্যার অঙ্ক একত্রে আপনাদেরকে করে দিব। যেমন এই যে একটা অঙ্ক এখানে বলা আছে, আরেকটা অঙ্ক প্রথমে বলা ছিল আমাদের, এই যে দুইটা অঙ্ক এখানে 0 1 2 3 4 এই পাঁচটা অঙ্ক দেওয়া আছে। পাঁচটা অঙ্ক দ্বারা আপনি কতগুলা জোড় সংখ্যা গঠন করতে পারবেন, কতগুলা জোড় সংখ্যা। এটার জন্য একটা টেকনিক আপনাকে ফলো করতে হবে। আপনি প্রথমত ডাকে যান, কি বলছিল, 0 1 2 3 4 এই পাঁচটা অঙ্ক দ্বারা, পাঁচটা অঙ্ক দ্বারা 5 অঙ্কের, এখানে কিন্তু একটা কথা বলছে দেখেন, মাত্র একবার ব্যবহার করে অঙ্কগুলোকে একবার ব্যবহার করে 5 অঙ্কের কতগুলো জোড় সংখ্যা গঠন করা যায়, 5 অঙ্কের কতগুলো জোড় সংখ্যা গঠন করা যায়। এই হচ্ছে আপনাদের প্রশ্ন, 5 অঙ্কের কতগুলা জোড় সংখ্যা এখানে গঠন করা যাবে। সো একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনার অঙ্ক কয়টা আছে, 5টা। 5 অঙ্কের মানে কি, একটা সংখ্যার মধ্যে 5টা অঙ্ক থাকতে হবে। আচ্ছা, আমি দেখেন এইভাবে যদি একটা সংখ্যা লিখি, 0 1, ধরেন এটা লিখতেছি 0 1 2 3 4, আমি এখানে কিন্তু 5টা অঙ্ক লিখছি, বাট এটা কি 5 অঙ্কের একটা সংখ্যা হয়েছে বলেন তো? না, কারণ সামনে যদি শূন্য বসান, এই শূন্যের কি কোনো দাম আছে? না স্যার, সামনে শূন্য বসলে সেটা কিন্তু 4 অঙ্কের একটা সংখ্যা হয়ে যায়, সেটা কিন্তু 5 অঙ্কের থাকে না। আবার জোড় সংখ্যা কিভাবে গঠিত হয়, যদি একক স্থানীয়র গড়ে একটা জোড় সংখ্যা থাকে, এটা বুঝতে পারছেন যে একক স্থানীয় অঙ্কে যদি একটা জোড় সংখ্যা থাকে, জোড় অঙ্ক থাকে, তাহলে কিন্তু সেটা একটা জোড় সংখ্যা কল্পনা মানে বলা যায় আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুইটা কন্ডিশন পড়লাম, যে 5 অঙ্কের যেহেতু বলছে, তার মানে সামনে শূন্য ব্যবহার করা যাবে না, সামনে শূন্য ব্যবহার করলে সেটা 4 অঙ্কের হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে একক স্থানীয় করে আমাদেরকে জোড় সংখ্যা বসাতে হবে। সেখানে জোড় সংখ্যা কি কি আছে আমাদের স্যার? 0 আছে, 2 আছে, 4 আছে, কারণ এখানে জোড় সংখ্যা হচ্ছে তিনটা, 0 2 এবং 4, এই তিনটা জোড় সংখ্যা আছে। তাহলে একক স্থানের ঘরে আমাকে কি করতে হবে স্যার? একক স্থানের ঘরে আমি প্রথমে 0 ব্যবহার করব, তারপরে 2, তারপরে 4 ব্যবহার করব। তাহলে আমি একটা বক্স অঙ্কন করলাম, একটা বক্স অঙ্কন করে, আপনারা বক্স অঙ্কন করে অঙ্কগুলো করবেন, আশা করি সহজ হবে আপনাদের কাছে। আচ্ছা, এখানে 5টা ঘর অঙ্কন করেন, মানে 5টা যত অঙ্কের কথা বলছে। এই যে এখন প্রথমত আমি একক স্থানীয় অঙ্কে 0 বসাইলাম, কারণ জানি সেটা 0 বসালে জোড় হয়। এখন আপনার এখানে অঙ্ক কয়টা আছে একটু দেখেন তো, আছে হচ্ছে 0 1 2 3 4, একটু দেখেন আপনি এই জায়গায় আপনি 0 বসাই দিয়েছেন নাকি? 0 আমি বসাই দিচ্ছি। সো এখানে আমার আর কয়টা অঙ্ক আছে? 4টা অঙ্ক আছে, 4টা অঙ্ক আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমার আর 4টা অঙ্ক ছিল, কি কি, 1 2 3 4, এই 4টা অঙ্ক ছিল। যেহেতু এখানে 4টা অঙ্ক আমাদের আছে, তাহলে আমি এই প্রথম গড়টা মানে এই গড়টা ফিল আপ করতে পারি, এই 4টা অঙ্কের মানে এই গড়টা ফিল আপ করতে পারি 4টা উপায়, মানে এই গড়ের বিন্যাসটা হচ্ছে 4। আপনি এখানে যখন একটা বসাই দিবেন, একটা আপনি বসাই দিলেন, মানে ধরো আপনি 1টা বসাই দিয়েছেন, আচ্ছা আমি 1 বসাই দিলাম, তাহলে এখন আমার অঙ্ক কয়টা আছে? 3টা। তার মানে এই গড়টা আপনি ফিল আপ করতে পারতেছেন এই 3টার যে কোনো একটা দ্বারা,
দ্যাট মিনস এই ক্ষেত্রে আপনি বিন্যাসটা পাচ্ছেন 3। আবার এখন তো এই ঘরে একটা বসাই দিয়েছেন, সাপোজ মনে করেন আপনি এই ঘরে 2 বসাইছেন। কত বসাইছেন স্যার? 2 বসাই দিয়েছেন। আপনি এই ঘরে যদি 2টা বসাই দেন তাহলে দেখেন তো বাকি অঙ্ক কয়টা থাকে? 2টা। তার মানে এই ঘরটা ফিল আপ করতে পারতেছেন 2টার যে কোনো একটা দ্বারা, দ্যাট মিনস এটার বিন্যাসটা হচ্ছে 2। তারপরে একটা বসাই দিলে আরেকটা থাকবে, তার মানে এই ঘরটা আপনি ফিল আপ করতে পারতেছেন একটা উপায় বা একটা বিন্যাস, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি একক স্থানীয় গড়ে যদি শূন্য বসান, সেই ক্ষেত্রে আপনার সংখ্যা গঠন হবে সবগুলোর গুণফল। সবগুলো যদি গুণ করেন আপনি 3 × 6 4 × 24। তার মানে একক স্থানীয় গড়ে শূন্য বসে জোড় সংখ্যা টোটাল গঠন করা যাবে কয়টা? 24টা। তাহলে এই কথাটা এখানে লিখে দেন যে একক স্থানীয় গড়ে শূন্য বসে জোড় সংখ্যা 5 অঙ্কের, হ্যাঁ এখানে 5 অঙ্কের কথা লিখে দিন। 5 অঙ্কের জোড় সংখ্যা গঠিত হয় সমান সমান এইভাবে দিয়ে আপনারা এই 24 বের করে ফেলবেন। ওকে, আচ্ছা তাহলে আমার শূন্য বসানো শেষ। যেহেতু আমার এখানে জোড় অঙ্ক আছে 3টা, আমি প্রথমত শূন্য বসাই দিলাম। এখন আমাকে 2 বসাইতে হবে, আবার কত বসাইতে হবে স্যার? 4 বসাইতে হবে। ওকে চলেন, এখন আমি আরেকটা বক্স এরকম অঙ্কন করলাম। 5টা ঘর অঙ্কন করেন, 1 2 3 4 5। আমার এখানে অঙ্ক আছে কয়টা দেখেন তো স্যার? আমি এখানে অঙ্কগুলো লিখে রাখতেছি আপনাদের সুবিধার্থে। 0 1 2 3 4। ওকে, আমাকে প্রথমত কি করতে হবে? যে কোনোটা বসাবো, মানে এক শ্রেণী করে 2 বসাইতেছি এখন আমরা, হ্যাঁ এক শ্রেণী করে আমি 2টা বসাই দিলাম, 2 বসাইলাম এই জায়গায়। ওকে, বসান, কোনো সমস্যা নেই, আমি 2 বসাই দিলাম। এখন আপনার এখানে অঙ্ক আছে কয়টা? 4টা আছে। আপনি 4টার কি 4টাই এই ঘরটার মধ্যে বসাইতে পারবেন প্রথম করে? স্যার না। কেন না স্যার? কারণ প্রথম অঙ্কটা তো আপনার শূন্য, এই জায়গায় শূন্য বসালে তো সেটা 5 অঙ্কের হচ্ছে না, 4 অঙ্কের। এটা কিন্তু প্রথমে বলে রাখছিলাম। সো প্রথম ঘরে আপনি শূন্যটা বসাতে পারতেছেন না। সুতরাং প্রথম ঘরে বসানো যোগ্য অঙ্ক হচ্ছে এই 3টা। তার মানে এই ঘরটা ফিল আপ করতে পারেন আপনি এই 3টার যে কোনো একটা দ্বারা, দ্যাট মিনস তার বিন্যাসটা হবে 3। 3 সমান 3 এটা আমরা জানি। এরপরে আপনি সাপোজ মনে করেন এই ঘরের মধ্যে এই যে 1 বসাই দিয়েছেন, আমরা 1 ধরুন বসাই দিলাম। আচ্ছা 1 যেহেতু বসাইছি, এখন অঙ্ক কয়টা আছে? 3টা। এই দ্বিতীয় ঘরে তো শূন্য বসানো যায়, তাই না? এতে কোনো সমস্যা নাই। সুতরাং এখন আপনি শূন্যটা কাউন্টে নিয়ে আসতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার অঙ্ক কিন্তু 3টে আছে, তার মানে এই ঘরটা ফিল আপ করতে পারবেন 3 উপায়ে। তো 3টা থেকে যে কোনোটা বসাই দিলে তারপরে থাকবে 2টা, তারপরে থাকবে 1টা। এটাই বিষয়। আগেরটার ক্ষেত্রে ছিল 4 3 2 1, এখন 4 3 2 1 লেখা যাবে না। কেননা আমি তো প্রথম ঘরে শূন্য বসাতে পারি না, সেখানে এখানে 3টা হবে, তারপরে সেম আগের মতো। আপনি একটু গুণ করেন, কত আসে? 3 3 9 9 2 18। তাহলে আমরা এখানে কি কথা লিখবো? যে একক স্থানীয় গড়ে কত বসিয়ে স্যার? 2 বসিয়ে গঠিত জোড় সংখ্যা সমান সমান এই যে। আবার তাহলে আমরা 2 বসাইলাম, আরেকটা জোড় অঙ্ক আছে তো স্যার কত? সেটা 4। এখন আমরা 4 বসিয়ে দেখবো কত। 4 বসাইলেও সিমিলারলি কিন্তু 18টাই আসবে। এটা আপনি সরাসরি লিখে দিতে পারেন যে একক স্থানীয় গড়ে 4 বসে গঠিত জোড় সংখ্যা সমান সমান 18। ঠিক আছে, 18টাই হবে। সুতরাং মোট জোড় সংখ্যা সবগুলো যোগ করেন। শূন্য বসাইলে সংখ্যা আসছে আপনার 24টা, 2 বসাইলে আসছে 18টা, আর 4 বসাইলে আসছে 18টা। ঠিক আছে, তাহলে দেখেন 24 আর হচ্ছে 36 মিলে হচ্ছে কত? 60। এই তো আনসার। তো এই হচ্ছে কিন্তু আপনার টোটাল ম্যাথটা, একটু দেখেন। এই অঙ্কগুলা যদি এইভাবে আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের কাছে সবচেয়ে সহজ হবে। এখন যদি বিজোড়ের কথা বলতো, যদি মনে করেন এই জায়গায় বিজোড়ের কথা বলতো, তাহলে জাস্ট আপনি এখানে দেখেন বিজোড় অঙ্ক কয়টা আছে? 2টা আছে, 1 আর 3 আছে। তাহলে আপনি চিন্তা করতেন প্রথমত এখানে 3 বসাইতেন, তারপর এখানে 1 বসাইতেন, তাহলেই এনাফ। তারপর ওই অনুযায়ী সংখ্যাগুলা কাউন্ট করতেন।
তো চলেন এই বিজোড় সংখ্যা জাতীয় একটা অঙ্ক আমরা একটু করে ফেলি, যেহেতু দুই অঙ্ক আমরা করে ফেললাম অলরেডি। এখন চলেন আমরা বিজোড় সংখ্যা কতগুলো গঠন করা যায় এই রিলেটেড একটা প্রশ্ন এখন আমরা সলভ করি। এই যে আমাদের একটা অঙ্ক ছিল লাস্টে, এই অঙ্কটা দেখেন, এটা আমি এখানে করে দিচ্ছি। 6 5 3 2 0 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যায়। এখন আমি কি করব, এখানে বিজোড় সংখ্যা আছে আমার কত স্যার, এই যে এই দুইটা বিজোড় সংখ্যা আছে 3 আর 5। যেহেতু বিজোড়ের কথা বলছে তাহলে আমি এখানে দেখবো যে কয়টা বিজোড় আছে, দুইটা বিজোড় আছে 3 আর 5। একটা আছে স্যার 5, 3 লিখি, আর একটা আছে স্যার কত 5। আমি একটা বক্স অঙ্কন করব আগের মতোই, যেহেতু 5 অঙ্কের কথা বলছে তার মানে 5টা ঘর থাকবে এখানে। 6 বললে আপনি 6টা বক্স অঙ্কন করতেন, 1 2 3 4 5। ওকে, তো প্রথম ঘরটা আমি ফিল আপ করতে পারি কয় উপায় দেখেন তো। এখানে যদি আমি 3 বসাই দিই তাহলে 3 চলে গেছে, এটা আপনার চলে গেছে, 3টা চলে গেছে। 3 চলে যাওয়ার পরে এটা তখন চলেই গেল, অঙ্ক থাকে এই সাইডে 2টা আর এই সাইডে 2টা, কিন্তু প্রথম ঘরে তো আর শূন্য বসানো যায় না। শূন্য যদি না বসানো যায় সেক্ষেত্রে আপনার বসানোর যোগ্য অঙ্ক হচ্ছে 3টা। কারণ এই ঘরটা ফিল আপ করা যায় 3 উপায়ে, তারপরেরটাও সিমিলারলি 3 উপায়ে, কেননা পরের ঘর তো শূন্য বসানো যাবেই, তখন কিন্তু অঙ্ক 3টা থাকবে। কেন এটা দেখেন, আমার অঙ্ক ছিল এখানে 6 5, আমি 3 যেহেতু বসাই দিয়েছি তার মানে 3 নাই 2 0। তো প্রথম ঘরে যেহেতু আমি শূন্যটা বসাতে পারতেছি না তার মানে শূন্যটা বাদ দিতে হবে, শূন্য বাদ। কয়টা অঙ্ক আছে 3টা, এই কারণে এই ঘরে আমি 3 লিখছি। আচ্ছা, 3-এর মধ্যে মনে করেন সাপোজ আপনি 6 ধরেন বসাই দিলেন। এখন এই দ্বিতীয় ঘরে তো স্যার শূন্য বসানো যাবে নাকি, তখন দেখেন তো এখানে বসানোর যোগ্য অঙ্ক সংখ্যা কয়টা 3টা না। সো তারপরে গোটা একটা যে বসাই দেন, তারপরে থাকবে 2টা, তারপরে থাকবে একটা। আর যদি শূন্য এই জায়গা না থাকতো তাহলে কিন্তু আমি এখানে 4 লিখতাম। ওকে, সো এই সবগুলা গুণ করেন এই যে আগের মতোই, গুণ করলে এখানে কত আসবে 18। সিমিলারলি এখানে যদি আপনি 5 বসানোর চিন্তা করেন, আপনি যদি এখানে 5 বসানোর চিন্তা করেন তাহলে কিন্তু এই যে আমি 5 বসাইলাম, তাহলে প্রথম ঘরটা সিমিলারলি 3 উপায়, তারপরটা হচ্ছে 3 ভাবে, তারপরটাও 2 ভাবে, তারপরটা হচ্ছে 1 ভাবে। সবগুলা গুণ করেন, গুণ করলে এই জায়গায় কত আসতেছে 18 আসতেছে। তাহলে 18 প্লাস 18 সমান হচ্ছে 36, তখন আপনি 36টা সংখ্যা এখানে গঠন করতে পারেন। যদি শূন্য না থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু 24 আর 24 48 আসতো, কারণ এই ক্ষেত্রে 4 হবে এখানে, ওই ক্ষেত্রে এখানে 4 হবে। এই হচ্ছে অঙ্কটা, আমি শর্টকাটে করে দিলাম, আপনারা সাজায় গোছায় একটু লিখে নিন তাহলে হবে। আমি আগের অঙ্কটা যেভাবে সাজায় গোছায় লিখে দিছি আপনারা ঠিক এটাকেও সেইভাবে সাজিয়ে গুছিয়ে একটু লিখে ফেলবেন। ওকে, আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন আমাদের, যে দেখেন সেম আগের প্রশ্নের মতোই, যে পলিটেকনিক অথবা ইলেকট্রিক্যাল শব্দটির অক্ষরগুলোকে কত রকমের সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না, মানে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাসটা কত সেটা আপনাকে বের করতে বলছি। আপনি এটা অঙ্ক তো আমরা জানি, আমি এখান থেকে ধরেন আমি সাপোজ ইলেকট্রিক্যাল আপনাদেরকে করিয়ে দিলাম, আপনারা পলিটেকনিকটা একটু নিজেরা করে নেবেন। হ্যাঁ, দুইটা যেহেতু সেম নিয়মের অঙ্ক, সেম একই বিষয় একই ডাক সব সেম, তাহলে আমি ইলেকট্রিক্যালটা দেখাই দিচ্ছি, আপনারা জাস্ট পলিটেকনিকটা করে নেবেন। সো দেখেন ইলেকট্রিক্যাল, প্রথমত আপনি ইলেকট্রিক্যাল ওয়ার্ডটা এখানে লিখেন, ই এল, আবার একটা ই, আবার সি, আবার টি, আবার আর, আবার আই, আবার সি, আবার এ, আবার হচ্ছে এল। ওকে, এখানে মোট বর্ণ কয়টা আপনি একটু গুনেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে টোটাল আমাদের বর্ণ আছে কয়টা স্যার বলেন তো, 10টা। তাহলে আমি প্রথম যে বিষয়টা বের করব সেটা হচ্ছে আমাদের মোট বিন্যাস। তাহলে আমাদের মোট বিন্যাসটা কত আসতেছে 10 ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন এখানে সিমিলার ওয়ার্ড আছে, আপনি দেখেন দুইটা ই আছে এই জায়গায়, তার মানে আবার 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, দুইটা এল আছে সেজন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, দুইটা ই আমি অলরেডি কাউন্ট করলাম, দুইটা এল আমি কাউন্ট করলাম, তারপরে আবার দেখেন দুইটা সিও কিন্তু আমাদের এই জায়গায় আছে, সেজন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। আর তো কোনো কিছু সেম নেই, তাই না? সেটা হচ্ছে কিন্তু আপনার মোট বিন্যাস। আচ্ছা, তারপরে এখন আমরা স্বরবর্ণগুলোকে একটা চিন্তা করব, তাহলে এখানে কি কি স্বরবর্ণ আছে, দুইটা ই আছে, দেখেন স্বরবর্ণগুলো লিখেন, বাউল যেগুলো আছে
ই ই, তারপরে হচ্ছে দুইটা ই, তারপরে আবার আছে এখানে আই এ। এই যে স্বরবর্ণগুলোকে আমি একটা বক্সের ভিতরে আবদ্ধ করে ফেললাম। বাকি যে কনসোনেন্ট গুলো আছে সেগুলো একটু লিখি। এল, এখানে আছে সি, টি, আর, সি, এল। দেখেন তো কয়টা আছে? 1 2 3 4 5 6। ওকে, এখন আমরা স্বরবর্ণগুলোকে একটা দৌড়ে বিন্যাস করব। কয়টা দৌড়ে বিন্যাস করবো স্যার? একটা দৌড়ে। তাহলে এই কথাটা লিখেন যে স্বরবর্ণগুলোকে একটা দৌড়ে বিন্যাস, স্বরবর্ণ গুলিকে একটি দৌড়ে বিন্যাস। একটা যদি চিন্তা করেন তাহলে আপনার টোটাল কয়টা বর্ণ হচ্ছে এখানে বলেন তো? 1 2 3 4 5 6 7, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন সিমিলার ওয়ার্ড কি কি আছে, দুইটা এল এবং দুইটা সি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এটা হচ্ছে একটি ধরে বিন্যাস। আবার এখানে যে চারটা স্বরবর্ণ আপনি রাখছেন এরা তো নিজেদের মধ্যে বিন্যাস করবে, তাহলে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস, নিজেদের মধ্যে বিন্যাস কত আসে? চারটা বর্ণ, সেই জন্য হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। দুইটা সেম আছে, সেই জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তাহলে চারটার জন্য হচ্ছে 24/2 মানে হচ্ছে 12। এখন তাহলে স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাসটা কত আসতেছে? একত্রে রেখে বিন্যাস কত? এটার সাথে এটা গুণন, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 2 মিলে 4 হয়ে গেল। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আবার এই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আপনি গুণ করতে গেলে 4 আসবে। আর এটার সাথে যদি আমরা 12 গুণ করি, কেটে দেন, তাহলে এখানে 3 থাকবে। তার মানে 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 3। এটা হচ্ছে একত্রে রেখে বিন্যাস। এখন আমরা যদি এই মোট বিন্যাসটা থেকে একত্রে রেখে বিন্যাসটা বিয়োগ করে দিই, একত্রে রেখে বিন্যাসটা যদি কি করে দিই স্যার? বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু আমাদের চলে আসবে কি স্যার বলেন তো? পাশাপাশি না রেখে বিন্যাস বা একত্রে না রেখে বিন্যাস। সো মাইনাস করবো আমরা, কি মাইনাস করবো? যে একত্রে রেখে বিন্যাসটা কত ছিল আমাদের? 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 3। এই যে এইটুকুর যে হিসাবটা, এই হিসাবটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত আনসার। অঙ্ক সব সেম, ঠিক আছে? আমরা আগে যে অঙ্কটা করছিলাম এরকমের, সেটা দেখেন এটা কিন্তু প্রায় সেম, এবং পলিটেকনিক এটাও কিন্তু সেম একই বিষয়। আমি যদি ইলেকট্রিক্যাল করে দিলাম তাহলে পলিটেকনিকটা আপনারা একটু নিজেরা করে নেবেন। আরেকটা অঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেটার স্বরবর্ণগুলোকে একত্রে রেখে দেখে বিন্যাস আপনারা বের করে ফেলবেন। যেমন এই ওয়ার্ডটা আমি দিয়েছি আপনাদেরকে, এটা একটু করে নেবেন। ম্যাথমেটিক্স, এই যে ম্যাথমেটিক্স যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে প্রথমত বের করবেন মোট বিন্যাসটা কত, মানে কত ভাবে সাজানো যায়। তো মোট বিন্যাস এটা তো আপনারা জানেন, এখানে যতগুলো ওয়ার্ড আছে মেবি 11টা ওয়ার্ড, দ্যাট মিন্স 11 ফ্যাক্টোরিয়াল হবে। আর তারপরে সিমিলার ওয়ার্ড কয়টা আছে? দুইটা এম থাকায় 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করবেন, দুইটা এ থাকায় আবার 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, দুইটা টি থাকায় আবার 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ঠিক আছে, এরকম আর কি। তারপর এখান থেকে আপনারা এটা করে নেবেন যে একত্রে না রেখে বিন্যাসটা কত আসবে? স্বরবর্ণগুলোকে, স্বরবর্ণ একত্রে না রেখে বিন্যাসটা কত, এটা আপনারা করবেন। ঠিক আছে, আরেকটা যদি ডাক এখানে দেওয়া থাকে যে কতগুলোর শেষে, কতগুলোর শেষে দুটি এম থাকবে, এটা হচ্ছে আপনাদের জন্য কুইজ। আমি চাইলে তো সব করে দিতে পারবো, বাট আপনারা যদি একটু ট্রাই করেন, প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনার ব্রেনটা খুলে যাবে, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, আপনার ম্যাথ করার দক্ষতা বাড়বে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।